প্রথমত বলি, এই বাজেট আমার মতে একটি ড্রিম বাজেট, স্বপ্নের বাজেট। এবং আমি ভেবেছিলাম একটা দিশা দেখাবে, রাদার এটা দিশা নয়, এটা একটা অনেক বড় জিনিস দেখিয়ে দিয়েছে। ইনফ্যাক্ট বিকশিত বাংলা কথাটা যদি আমি বলি, এটাই যদি আমাদের ভিশন হয়ে থাকে আজ থেকে 2047-এর মধ্যে, প্রবাবলি এইটাই হচ্ছে সেই পথ। এখন দুটো তিনটে জিনিস। একটা ঘটনা হচ্ছে যে ভাবে তুমি বলছো এই সোশ্যাল সেক্টর, এই এক্সপেন্ডিচারগুলো, এই সামাজিক খাতে যে জিনিসগুলো যাচ্ছে, যে টাকাটা যাচ্ছে, কোথা থেকে আসবে? এত টাকা আমাদের ব্যয়। কিন্তু খেয়াল রেখো যে এইখানে কিন্তু ফাইন্যান্স মিনিস্টার প্রথমেই যেটা বলছেন সেটা হচ্ছে যে ফিসক্যাল ডেফিসিট এবং রেভিনিউ ডেফিসিট এবং ডেট জিএসডিপি রেশিও, যেটা আমাদের ধার এবং আয়ের যে রেশিওটা, সবকটাই কিন্তু কমছে। তাহলে প্রশ্ন হচ্ছে এই টাকাটা কোথা থেকে আসছে, যেখান থেকে এইটা এত টাকা বেশি খরচা করেও এই জিনিসটা কমছে? তার প্রধান কারণটা হচ্ছে, এক হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে ডিফারেন্ট স্কিমগুলো উনি চালু করছেন, এক। দুই হচ্ছে এখানে একটা প্রজেকশন আছে যে মুহূর্তে উনি ওই ক্যাপিটাল এক্সপেন্ডিচারটা বাড়াচ্ছেন, ইজ অফ ডুইং বিজনেসের কথাই বাজেটে রয়েছে নানানভাবে, সিঙ্গল উইন্ডো ক্লিয়ারেন্সের কথা রয়েছে, এবং এর প্রজেক্টেড যখন ক্যাপেক্স বাড়ে সেই সময়তে এই যে প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্টেরও একটা প্রজেকশন তৈরি হচ্ছে এর সাথে সাথে। এবং সেটার দ্বারা কি হবে? সেটার দ্বারা আমাদের এখানে কর্মসংস্থান হবে, সেটার দ্বারা এখানে আয় বাড়বে, গভর্নমেন্টের রাজস্ব বাড়বে। কারণ জিএসটি যেটা কালেকশন, সেই গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, যেটা এসজিএসটি আর সিজিএসটিতে ভাগ হচ্ছে, সেটাও এখানে বাড়ছে। এছাড়া যেটা তথাকথিত এখানকার রেভিনিউ, স্টেট রেভিনিউ যেগুলো থাকছে, যেমন ধরা যাক আজ আর প্রপার্টি ট্যাক্স, এখানে যদি আজকে ডিমান্ড বাড়ে তো ন্যাচারালি সেখানে প্রপার্টির সংখ্যা বাড়বে, প্রপার্টি ট্যাক্স বাড়বে। এছাড়া ধরা যাক অন্যান্য সার্ভিসগুলোর যে প্রভিশন, ওয়েস্ট বেঙ্গল শপ অ্যান্ড এস্টাবলিশমেন্টের অ্যাক্টের আন্ডারে উনি আরও স্মুদিং করে দিচ্ছেন যে 24 ঘন্টা কিছু সার্ভিস যেন খোলা থাকে, চালু থাকে। তো এগুলোতে তো হ্যাঁ অবভিয়াসলি তার জন্য একটা সামাজিক সুরক্ষার জায়গা আছে, সেই জায়গাগুলো আছে, কিন্তু এগুলোতে তো ডেফিনেটলি আজকে একটা প্রজেক্টেড ইনকাম ইনক্রিজ তো হবেই। একদমই। আমি মানে একটু আলোচনা আরো এগিয়ে নিয়ে যাওয়ার আগে, মানে আমরা খুবই তো একদম ইকোনমিক, মানে অর্থনীতির ভাষায় তো অনেকগুলো বিষয় আমরা দেখি। একটা হচ্ছে জিএসডিপি, অর্থমন্ত্রী ঘোষণা করলেন সেটাকে 1.02% প্রজেক্ট করা হয়েছে, সেটাকে কমানো হয়েছে গত বছরের থেকে 2.07%। এটা একটা। আর একটা হচ্ছে গিয়ে ফিসক্যাল ডেফিসিট, ওটাকে 2.9%-এ প্রজেক্ট করা হয়েছে গত বছরের তুলনায়, মানে গত বছর সেটা ছিল 3.40%। আর ডেট জিএসডিপি রেশিও, এটাকে করা হয়েছে 37.98% প্রজেক্ট করা হয়েছে, যেটা গতবার ছিল 38.29%। এই তিনটে জিনিস একটু সহজভাবে আমাদেরকে বুঝিয়ে দিন যে এটার সঙ্গে আমরা কিভাবে যুক্ত হচ্ছি। এটার সাথে আমাদের যুক্ত হওয়ার থেকেও বড় ঘটনা হচ্ছে গভর্নমেন্ট যুক্ত। এবং গভর্নমেন্টের যদি আজ ঋণের বোঝা বেশি হয়, গভর্নমেন্ট যদি আজকে যতটা আয় করছে, যদি প্রপারলি সেই আয়টা যদি কম হয়, তার ব্যয় বেশি হয়, তার মানে কম হয় তার ব্যয়ের থেকে, মানে অতিরিক্ত যদি গ্যাপটা বেশি হয়, তা সেটা তো গভর্নমেন্টের মুশকিল। সেক্ষেত্রে তো একটা গভর্নমেন্ট সেই যে খরচাটা করছে সেটাকে তো সাস্টেন করতে পারবে না। আর দ্বিতীয়ত একটা খুব বড় ফিসক্যাল ডেফিসিট যদি তৈরি হয়, সেটা আজকে পশ্চিমবঙ্গের যে ওভারঅল অর্থনৈতিক পরিকাঠামোটাকে নষ্ট করে দেবে। তো সেক্ষেত্রে আজকে যে এই প্রত্যেকটা জিনিস আমাকে যে রোজগারও করতে হবে ব্যয়ের সাথে সাথে, এই নয় যে একটা খয়রাতি ব্যাপার, যা খুশি তাই করে দিলাম, মানে ওখানে বাংলাদেশিরাও টাকা পাবে, এরাও টাকা পাবে, ভোট ব্যাংক পলিটিক্সের জন্য ঘটনাটা সেটা না। আমাকে অন্য জায়গা থেকে অ্যাডজাস্টমেন্টটা করতে হবে। এই টাকাটা আসবে কোথা থেকে? যে কারণে আজকে এই যে যেখানে একটা হচ্ছে ডাবল ইঞ্জিন সরকার, সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিমগুলো এখানে তৈরি হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে যে এর সাথে সাথে আমাদের যেটা বড় জিনিস সেটা হচ্ছে যখনই এই ক্যাপিটাল এক্সপেন্ডিচার করা হচ্ছে, ক্যাপিটাল এক্সপেন্ডিচারের দরুন আমি যেটা বললাম, সাধারণ রাস্তা তৈরি হচ্ছে, এমব্যাঙ্কমেন্টের কথা বলা হচ্ছে, পরিকাঠামো তৈরি হচ্ছে, সেখানে যথারীতি মানুষ রোজগারের পথ খুলে যাচ্ছে। দুই হচ্ছে সেই রোজগারের পথ খুলে যাওয়ার দরুন আর একটা দিকে মানুষ সে হাতে টাকাও বেশি আসছে। টাকা বেশি হলে আমাদের যেটা কথায় বলছিলাম কনজাম্পশন, আমাদের কনজাম্পশন সেইটা বেড়ে যায়। কনজাম্পশন বেড়ে গেলে আমাদের আর একটা কি হয়, সরকারের খাতেও তো টাকা যাচ্ছে, সেই কনজাম্পশনেও গ্রোথ হয়। দ্বিতীয়ত হচ্ছে যে মুহূর্তে এই যে সরকারি পরিকাঠামোগুলো তৈরি হচ্ছে, পাবলিক
ইনফ্রাস্ট্রাকচার তৈরি হচ্ছে, সেক্ষেত্রে প্রাইভেট সেক্টরও আসবে। প্রাইভেট সেক্টর এলে সেখানেও এমপ্লয়মেন্ট জেনারেশন হবে। অর্থাৎ এই যে জিনিসটা ধাপে 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 তৈরি হয়, এটাকে আমরা বলি মাল্টিপ্লায়ার এফেক্ট। অর্থাৎ 1 টাকা যদি আমি ক্যাপেক্সে ছাড়ি, এটা মানে এস্টিমেটেড আমাদের ন্যাশনাল লেভেলে, ন্যাশনাল ইনস্টিটিউট অফ পাবলিক ফাইন্যান্স অ্যান্ড পলিসি বলে যে প্রতিষ্ঠান আছে তার দ্বারা 1 টাকা যদি আমি ক্যাপিটাল এক্সপেন্ডিচারে ছাড়ি, তাহলে সেটা ফিরে আসে 2.5 টাকা হয়ে। কিন্তু 1 টাকা যদি আমি রেভিনিউ এক্সপেন্ডিচার মানে জাস্ট এই সোশ্যাল সেক্টর এবং তথাকথিত এই ভান্ডার সেই ভান্ডার আর ভাতাতে দিই, সেটা ফিরে আসে 60 পয়সা হয়ে। সুতরাং আমি ক্যাপিটাল এক্সপেন্ডিচারে যদি টাকা দিই, সেক্ষেত্রে আমার সব দিক দিয়ে আমার ইকোনমি সত্যি বিকশিত হয়। মানে বিকশিত বাংলার এইটাই হচ্ছে সবচেয়ে বড় দিক। কিন্তু এটাও ঠিক, মানে এই সরকার কিন্তু যে প্রতিশ্রুতিগুলো দিয়ে এসেছিল, দেখুন আমরা রাজনীতির আলোচনা করব না, কিন্তু যে প্রতিশ্রুতিগুলো দেওয়া হয়েছিল সেই প্রতিশ্রুতিগুলো কিন্তু পালন করার জন্য বদ্ধপরিকর সরকার। নীলাঞ্জনবাবু, কিন্তু আমার একটা প্রশ্ন, মানে এখানে আমাদের যারা দর্শকরা দেখছেন তারাও হয়তো এটাই মানে বুঝতে পারবেন, সেটা হচ্ছে গিয়ে যে সরকার বা আজকের বাজেটে ঘোষণা করা হলো অনেক কিছুর ভাতার ঘোষণা করা হলো। লক্ষ্মীর ভান্ডারটা চেঞ্জ হয়ে অন্নপূর্ণা ভান্ডার হয়েছে, 3,000 টাকা, 1,500 টাকার বদলে 3,000 টাকা, গ্র্যাজুয়েট বেকারদের জন্য 3,000 টাকা ইত্যাদি অনেক ঘোষণা হয়েছে। এটাও তো ভাতা, মানে সরকার তো ভাতাই ঘোষণা করছে। কিন্তু তাও এই বাজেটটাকে কি দান খয়রাতির বাজেট বলা যায়? তার কারণ হচ্ছে গিয়ে দেখুন, এখানে কিন্তু অনেক কিছু প্যারামিটার দেওয়া রয়েছে, ভালো করে বুঝবেন। যারা যেই পরিবারটার 1 লক্ষ টাকার নিচে আয়, বার্ষিক আয় 1 লক্ষ টাকার নিচে, সেই পরিবারের গ্র্যাজুয়েট ছেলেটিকে মেয়েটিকে মাসিক 3,000 টাকা করে দেবে। মানে আমি যদি কোথাও ভুল বলি নীলাঞ্জনবাবু একটু শুধরে দেবেন। সেটা হচ্ছে গিয়ে সরকার এটা প্রায়োরিটাইজ করার চেষ্টা করেছে যে যেই ব্যক্তির এই টাকাটার সব থেকে বেশি দরকার, সেই ব্যক্তি মানে যার খিদে সব থেকে বেশি, একদম মানে না খেতে পেয়ে অবস্থায় রয়েছে, তাকেই খাওয়াতে হবে, তাকেই 2টো রুটি দিতে হবে। নাকি এরকম যে অন্তত মাসে মানে অন্তত 20 দিন বিরিয়ানি খেতে পারে, তাকে আমি 2টো রুটি জোগাড় করছি, ব্যাপারটা এরকম না। একদম তাই, একদমই তাই। এটাকেই অর্থনীতির ভাষায় বলে টার্গেটিং। এবং ধরুন এই ধরনের যখনই আমরা সোশ্যাল সেক্টর এক্সপেন্ডিচার করব, সোশ্যাল এক্সপেন্ডিচার করব, এই ধরনের সাবসিডি দেব বা ভাতা দেব, সেটা সবসময় টার্গেটেড হওয়া উচিত। আজকে মানে আমার ভোট ব্যাংক পলিটিক্সের জন্যে আমি সমগ্র বিশ্বব্রহ্মাণ্ডকে 1,500 টাকা করে দিয়ে যাব, সেটার কোনো মানে নেই। জাস্ট আমার কিনা আমি ভোট পাবো বলে না, সেটার কোনো প্রয়োজন নেই। সেটা প্রথমত মানে ফাইন্যান্সিয়ালি সেটা দেখতে গেলে সেটা সাস্টেনেবল নয়, সাস্টেন করা যায় না। সেটা অর্থনীতির পক্ষেও খারাপ। একটা যদি এবল বডিড মানুষ, ঠিক আছে, যে কাজ করতে পারে, তাকে যদি কথায় শুধু 3,000 টাকা দেওয়া হয় তার হাতে, সেটার কোনো মানে নেই। যেখানে চাকরি আছে, অনেক দেশে এরকম দেখা গেছে যে মানে এই ভাতার পরিমাণ এতটাই বেশি যে এটা বহু দেশে, আমি ইউরোপিয়ান দেশের কথাই বলছি, যে তার নিচে মাইনেতে তারা চাকরি করতে চাইছে না। তার মানে কি হলো, আমি একটা প্রোডাক্টিভ লেবারটাকে মিস করে যাচ্ছি। তার তো অর্থনীতিতে তার তো একটা কন্ট্রিবিউশন থাকতো, সেই কন্ট্রিবিউশনটা